সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো উচ্চারণ। উচ্চারণ নিয়ে আলোচনা করব কারণ এই উচ্চারণের বিষয়টি বাংলা দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর তে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এটি অনেকে নির্ণয় করতে বা উচ্চারণটা লিখতে হিমশিম খেয়ে যায় অনেক ছাত্রছাত্রী এবং এটা খুবই বোরিং লাগে। তবে আমি বলব নিয়মিত ক্লাসগুলো দেখলে বা করলে আহ, এই উচ্চারণ সম্পর্কিত যে ভুল ধারণা সেটা দূর হয়ে যাবে এবং ইয়া খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আমি এবার যে বিষয়টি সলভ করব, টেস্ট পেপার সলভ ক্লাস লিখেছি এইচএসসি 2025 বাংলা দ্বিতীয় পত্র উচ্চারণ। এখানে বিষয়টি হচ্ছে ঢাকা কলেজ ঢাকাতে অর্থাৎ 2025 সালে নির্বাচনী পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর যে প্রশ্নটি দ্বিতীয় পত্রে এসেছিল, দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় আহ, ক দাগে অর্থাৎ একের একের ক অথবা খ, ক দাগে ক এবং খতে আসে উচ্চারণ। তো আমরা জানি অথবা আসে আহ, যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো। তো আমি এখানে ঢাকা কলেজ নিয়েছি এবং ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, এই দুটো কলেজ যে প্রশ্ন এসেছিল দুটো কলেজে, সেখান থেকে আমি নিয়েছি। তো আশা করছি এই ক্লাসটি যদি সবাই দেখে তাহলে ভালো করবে এবং যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 তাদের জন্য খুবই উপাদেয় হবে যদি ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ ভাবে দেখি, তাহলে পরীক্ষা আসলে কমনও বেঁধে যাবে এবং নির্ণয় করতেও সহজ হয়ে যাবে। শুরুতে আসি ঐতিহ্য শব্দটি নিয়ে। ঐতিহ্য, এখানে আছে ওই, ওই যদি থাকে আমাকে ভাঙাতে হবে ও, এইভাবে ওই তিজ, তিজ, এই যে হয় জ ফলা থাকলে জয় ঝ হয়, ঐতিহ্য ঝ, ঐতিহ্য, এটা আমরা এইভাবে ভাঙবো, ওই থাকলে ও রস ই, তিহ্য। পুনঃ পুনঃ বলছিলাম বিসর্গ যদি থাকে কোন শব্দের মাঝে তাহলে পরবর্তীতে যে বর্ণটি থাকে সেই বর্ণটি দুইবার হয় যদি অল্প প্রাণ হয়, আর যদি মহাপ্রাণ হয় তাহলে তার কেবলই আগের অল্প প্রাণ ধ্বনি সহজে ওই ধ্বনিটি বসে। যেহেতু প একটি অল্প প্রাণ ধ্বনি, এজন্য দুইবার আসবে এই পটা। পুনঃ পুনঃ, পু নোপ, পুনঃ, পুটা হচ্ছে মুক্তাক্ষর, নোপ হচ্ছে বদ্ধাক্ষর, আবার পুনঃ পু নো, পু নো। এখানে অক্ষর আছে পু একটা অক্ষর, নোপ একটা অক্ষর, পু একটা অক্ষর, নো একটা, অর্থাৎ এখানে আছে দুটো চারটে অক্ষর আছে। পুনঃ পুনঃ শব্দ শব্দতে চারটি অক্ষর আছে, চারটি অক্ষরের মধ্যে তিনটি হচ্ছে মুক্ত অক্ষরে, যে পু, এখানে আছে পু আর এখানে হচ্ছে নো, আর নোটা হচ্ছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরের শেষে আমরা অবশ্যই হসন্ত চিহ্ন ব্যবহার করব। এবার আসি শাশ্বত শব্দটি। শাশ্বত, স যদি স এর মতো উচ্চারিত হয় তাহলে আমাদের সর্বক্ষেত্রে তালবস্য ব্যবহার করব। আর যদি ছ, চ, ছ, ছ এর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই দন্তস্ব ব্যবহার করব। শাশ্বত, শাশ্বত, এখানে একটা বিষয় আছে, এই দ্বিতীয় বর্ণটির সাথে অর্থাৎ স এর সাথে ব ফলা যুক্ত আছে। ব ফলা যদি মাঝে বা শেষে কোনো বর্ণের সাথে যুক্ত থাকে অধিকাংশ ক্ষেত্রে সেই বটা উচ্চারিত না হয়ে যে বর্ণের সাথে থাকে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। অধিকাংশ ক্ষেত্রে বলছি কারণ হচ্ছে আহ ব্যতিক্রম তো রয়েছে অবশ্যই, যেমন দয়ের সাথে ব, লয়ের সাথে ব উচ্চারণ বসলে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ হয়। এখানে যেটা আসবে শাশ্বত, শ্বাস, শ্বাস, শাশ্বত, শ্বাস, শাশ্বত বা শাশ্বত, আমরা এভাবে লিখতে পারি শাশ্বত, কারণ যুক্ত যদি থাকে কোনো সে তাহলে যদি দুটো হয় তাহলে পরেরটা ওকার হয় শাশ্বত। সঠিক উচ্চারণটা হবে কি শাশ্বত। এবার আসি বৈশাখ, এখানে আছে ওইকার আছে, যেমন ওই যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখছি ও আর রসি, আর এই ওইকার যদি থাকে তাহলে এই বয়ের সাথে ওকারটা দিয়ে দেবো আর রস্যইটা এখানে নিয়ে নিলাম। বই শাক, বই শাক। তপস্যা, ত বসালাম, এই যে প আছে পয়ের সাথে ও আছে স্বর অ, তারপর হচ্ছে দন্তস্বর সাথে জ ফেলা, দন্তস্বর সাথে জ ফেলা আছে তার কেবলই পূর্ব বর্ণেও
হচ্ছে প, প এর সাথে আছে অ। এই অ এর পরে যদি কোনো বর্ণের সাথে জ ফলা থাকে তাহলে এই অটা ও হয়ে যায়। তপস। আচ্ছা, এটা কোন স উচ্চারিত হচ্ছে? তালবস্যের মতোই তো। তপস, তপস। তাহলে এখানে তালবস্য লিখবো, তপস সা। স এর সাথে জ ফলা যুক্ত আছে, মাঝে বা শেষে যদি কোনো ক্ষেত্রে জ ফলা থাকে তাহলে যেটার সাথে থাকে ওইটাকে দুইবার উচ্চারিত করে দেয়। তাহলে এখানে কয়টা হবে? তপস সা, সা না, তপস্যা। সঠিক উচ্চারণ হচ্ছে তপস্যা। অভাব, এই যে হ এর সাথে ব ফলা যদি থাকে এখানে ওটা আসে আর একটা ভ আসে, অথবা উ আসে আর হচ্ছে ভ। এই যে কোন জায়গায় হ্রস্বকার হবে আর কোন জায়গায় ও হবে সেটা আমি বুঝিয়েছিলাম পূর্ববর্তী ক্লাসে। যেহেতু প্রতিটি ক্লাসেই নতুনত্ব থাকে বা নতুন নতুন অডিয়েন্স বা শ্রোতা থাকে, আহ, বা দর্শক থাকে, সেজন্য প্রতিটি ক্লাসে কিছুটা না কিছু পুরনো কথা বলতে হয়। যদি এখানে হয় বা আছে তার আগে আছে আ, মানে আ আছে, আ থাকলে হচ্ছে ও হবে। আর যদি রস্বইকার থাকতো তাহলে হচ্ছে এখানে রস্যুকার হতো। অর্থাৎ আহ্বায়ক, আ ভা ওক, আহ্বায়ক, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এবার আসি আবশ্যক। আছে লিখলাম মা, বস। এখানে বয়ের সাথেও আছে, পরে শয়ের সাথে জফলা আছে, এই জন্য বটা ওকার হয়ে যাবে আবো। আর শয়ের সাথে জবলা থাকার কারণে দুটো স এখানে উচ্চারিত হবে, আবস। আটা হচ্ছে মুক্তাক্ষর, বসটা হচ্ছে বস। এটা হচ্ছে বদ্ধাক্ষর, এই জন্য হর্ষন্ত ব্যবহার করছি। আবস শোক, আবশ্যক। কারণ হচ্ছে এই দুটো শয় জফলা ছিল, এটা ভেঙে হয়েছে দুটো স, এই জন্য শেষটার পরে শেষটার সাথে ওকার যুক্ত হবে। বিজ্ঞপ্তি, বিগ, এই জয়টা ভেঙে দুটো গ আসবে, বিগ, থেমে গেলাম। গোপ, পরেরটা ওকার হবে গোপ, এই পয়টা ছিল গোপ, পটা আলাদা করে গোপ, বিগ গোপ, দুটোই বদ্ধাক্ষর তি হয়ে গেল। অর্থাৎ ঢাকা কলেজ 2025 সালে বাংলা দ্বিতীয় পত্র যে উচ্চারণ বিষয়ক 8টা শব্দ এসেছিল এবং যেখান থেকে 5টি লিখিত লেখার কথা বলা হয়েছিল, আমি 8টি শব্দ সুন্দরভাবে দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতায় প্র্যাকটিস করতে হবে, এবং কোথায় কি কথাগুলো বললাম এটা মনে রাখার চেষ্টা করলে কয়েকটা ক্লাস দেখলে পরপর দেখা যাচ্ছে কি নিজেই নির্ণয় করতে পারবে। কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে একই কথা ঘুরে ফিরে আসবে, তো মনে থাকবে আশা করি। এবার আসি ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাতে যে স্বনামধন্য কলেজটি রয়েছে, সেই কলেজে যে প্রশ্নটি হয়েছিল বাংলা দ্বিতীয় পত্রে, সেখানে উচ্চারণ বিষয়ক যে প্রশ্নটা ছিল, অর্থাৎ যেখানে 5টি শব্দ উচ্চারণ, অর্থাৎ 8টি শব্দ ছিল, সে 8টি শব্দ এখানে আমি লিখেছি: অদ্বিতীয়, অক্ষরপুত্র, মৃন্ময়, ব্যক্তিত্ব, স্মরণীয়, বিদ্রোহ, শাস্ত্রজ্ঞ, ব্রহ্মাণ্ড। এখন আমরা অ্যাজ ইউজুয়াল পড়ে থাকি, যেমনটা ছোটবেলায় শিখেছি, যার যেমন উচ্চারণ ক্ষমতা ভালো সে সেভাবে উচ্চারণ করে থাকে। আর যেহেতু আমরা বাঙালি এবং আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য আমাদের যে আদর্শ ভাষা বা প্রমিত ভাষায় যে উচ্চারণ সেটি অনেক সময় আসে না, অনেকটাই আঞ্চলিকতা কেন্দ্রিক আমরা কথা বলে থাকি। তবে পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যতই আঞ্চলিক ভাবে কথা বলি, কিন্তু পরীক্ষার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে আদর্শ ভাষা মান ভাষায় লিখিত থাকে এবং লেখাপড়াটা সেভাবেই হয়। তিনি আহ ভালো বুঝতে পারেন যিনি এই ভাষাটাকে সহজে নিতে পারেন। অদ্বিতীয়, এখানে দ্বিতীয় একটি শব্দ, দ্বিতীয় শব্দটার যখন লেখলাম তখন দ্বিতীয় শব্দটি নেতিবাচক হয়ে গেল। নেতিবাচক যদি অর্থ প্রদান করে শুরুতে বসে, তাহলে এখানে অটা থেকে যাবে। অ, এখানে একটা বিষয় লক্ষণে দয়ের সাথে ব আছে, যদি মাঝে বা শেষে আহ, আহ, ব যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আহ, যে বর্ণের সাথে থাকে সে বর্ণটা দুইবার হয়ে যায়। এখানে অ, অদ, অদ দ্বিতীয় হবে, দুটো দেওয়া হবে দ্বিতীয়,
অদ্বিতীয়। এবার আসি অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত শব্দটা আমরা বলি অক্ষরবৃত্ত, সঠিক হবে হচ্ছে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত। এখন কারণ হচ্ছে অ দ্বারা অক্ষর একটা শব্দ, এটাকে নেগেটিভ অর্থ দেয়নি, অক্ষর এর জন্য এটা পজিটিভ আছে। তাহলে এখানে লিখবো ও খর অক্ষর বৃত্ত, 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 অক্ষর বৃত্ত। মৃন্ময়, শুরুতে ময়ের সাথে রিকার আছে, আমরা রিকার দিয়ে রেখেও কাজটা চালাতে পারি, অথবা অনেক জায়গায় আছে এভাবে মৃ রিকারটা তুলে দিয়ে এই ক্ষেত্রে র ফলা যুক্ত করে রস্বীকার দিয়ে কাজ করা যায়। আমি দুই ভাবে দেখাই। মৃন্ময়, এখানে একটা বিষয় লক্ষণীয়, মৃন্ময় অর্থাৎ এই যে নয়ের সাথে ম আছে, দুটো ন হওয়ার কথা ছিল, ম ফলে যদি মাঝে বা শেষে থাকে, কিন্তু ম কিছু কিছু ক্ষেত্রে, যেমন গয়ের সাথে যদি ম যুক্ত হয়, নয়ের সাথে লয়ের সাথে যদি ম যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা বলছি কি কি ল, ন, তারপর হচ্ছে দ, গ, এরকম আরো কিছু আছে যার সাথে ম ফলা যুক্ত হলে মাঝে বা শেষে অনেকাংশে ময়ের একটা আলাদা উচ্চারণ থাকে। যেমন এখানে ময়ের উচ্চারণটা রয়েছে, এই জন্য মৃন্ময় এভাবে লিখতে পারি। আবার অনেক জায়গায় এভাবে আছে সরাসরি, যেটা বলা হয়েছে মৃন, মৃন্ময়, এভাবেও লেখা আছে। মৃন্ময় না, মৃন্ময় আচ্ছা, এভাবে রেখে দিলাম মৃন্ময়, যেটা ভালো লাগে। এবার আসি ব জ ফল আছে, জ ফলে যদি শুরুতে থাকে তাহলে সে ব জ ফলের উচ্চারণ থাকে না। আর যদি মাঝে বা শেষে থাকে তাহলে জ ফলে যদি থাকে, সেক্ষেত্রে যে বর্ণটার সাথে থাকে অধিকাংশ ক্ষেত্রে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে, কিন্তু শুরুতে থাকলে হবে না। এখানে ব্যক্তিত্ব, আমরা সঠিক উচ্চারণ হচ্ছে ব্যক্তিত্ব, বে, বে বলি, বয়েরটা বেক, কটা আলাদা করে নিলাম, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব হয়ে গেল। এবার আসি স্মরণীয় শব্দটি। স্মরণীয়, স্মরণীয় নাকি স্মরণীয়? অবশ্যই এখানে দন্তস্ব ব্যবহৃত হয়েছে, কিন্তু উচ্চারিত হচ্ছে তালব্যস্যর মতো, স র নিয়। এখন একটু লক্ষণীয়, সটা লিখলাম এখানে, স র, স র, এখানে র হবে না, কি হবে, ওকার হবে, কারণ হচ্ছে র এর পরে এটা র এর সাথে ও আছে, তারপর হচ্ছে নয় রশ্মি দীর্ঘিকার আছে, অর্থাৎ শুরুতে যদি অ থাকে কোন নীলিন বা বিলীন অবস্থায়, অথবা শুধু অ বর্ণ থাকে, সেক্ষেত্রে পরবর্তী বর্ণের সাথে যদি রস্বইকার দীর্ঘইকার, রস্যকার দীর্ঘকার, রিকার, ক্ষিয় খ, তারপরে জ ফলা, জয়, এগুলো থাকলে অবশ্যই প্রথম অটা ও হয়ে যায়, অর্থাৎ রয়ের সাথে অ ছিল, এটা ও হয়ে যাবে, স র। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে স ব্যবহার করছি, অর্থাৎ ম ফলা শব্দের আদিতে অর্থাৎ অর্ধবর্ণের সাথে যুক্ত অবস্থায় আছে, এক্ষেত্রে ময়ের উচ্চারণ নেই, নেই, কিন্তু আমাকে যখন উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে এখানে নাসিক্যটা, যেহেতু ম একটা নাসিক্য ধ্বনি, এখানে স এর উপরে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করে নিতে পারি। স্বর নিয়, যতই রস্বইকার দীর্ঘিকার থাকুক, ডান পাশে যখন উচ্চারণ লিখবো অবশ্যই রস্বইকার দিয়ে দেবো, স্মরণীয়, স্মরণীয়, সঠিক উচ্চারণ হয়ে গেল স্মরণীয়। এবার আসি বিদ্রোহ। এখানে একটি বিষয় লক্ষণীয়, দয় র ফল আছে, যদি কোনো শব্দের মাঝে বা শেষে র ফলা যুক্ত থাকে, তাহলে যে বর্ণটার সাথে যুক্ত থাকে সেই বর্ণটাকে আমরা প্রথমে আলাদা করে নিয়ে আসবো, তার পরবর্তীতে যেভাবে আছে সেভাবে বসিয়ে দেব। এবার একটু তাহলে বের করি, বিদ্রোহ, বিদ্রোহ, দ্রোহ, সঠিক উচ্চারণ হচ্ছে দ্রোহ, বিদ্রোহ, এটা হচ্ছে হসন্ত, বিদ্রোহ, অর্থাৎ দয়ের সাথে রফলাটা ছিল, এই জন্য আমি দটা আগে বের করে নিয়ে এসেছি। এটা হচ্ছে মুখ্য বিষয়। প্রত্যেকটা শব্দে আমি কয়েকটা নিয়ম বলে যাচ্ছি, এবং এই ক্লাসগুলো যদি বারবার টেনে দেখা বা ই করা, বা একটা ক্লাস দুইবার দেখলে সুবিধা হবে কি, কোথায় কি সমস্যা হচ্ছে দুইবার দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। শাস্ত্রজ্ঞ, শ্বাস,
এদিকে শাস্ত্রজ্ঞ বলি না, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শ্বাস অর্থাৎ তালবস্যই বলি শ্বাস, শাস্ত্রজ্ঞ নাকি শাস্ত্রজ্ঞ, শ্বাস বলি শাস্ত্রজ্ঞ, তাহলে স বললে এটা শাস্ত্রজ্ঞ, ত্রগ, শাস্ত্রজ্ঞ। এখানে টা ভেঙে দুটো গ হবে, শাস্ত্রজ্ঞ বলি না, শাস, স বলি, প্রথমে স বলি পরে স বলা হয়, স বলার কারণে তালবস্য আর স বলার কারণে দন্তস্য ব্যবহৃত হয়, শাস্ত্রজ্ঞ। এবার আসি, যদি বলা হচ্ছে জফলা, তো এর সাথে এখানে রফলাটা রয়েছে, যদি তটা আগে বের করে নিয়ে আসলাম, কিন্তু এটা যেহেতু শয়ের সাথে যুক্ত আছে এর জন্য আমি শটা এখানে তটা আলাদা করার বের করার দরকার হয়ে পড়েনি। এবার হচ্ছে ব্রহ্মাণ্ড, তাহলে কোন শব্দের যদি আদিতে র ফলা যুক্ত থাকে এবং কোনো কার চিহ্ন না থাকে তাহলে ওকার হবে, ব্রহ্ম। আর এই যে ব্র লিখলাম, এখানে জিনিসটা আছে, এটা আছে হ যোগ ম, হ যোগ ম, এটা আছে এটা এইভাবে লিখি, কিন্তু এখানে উচ্চারণের সময় হটা মটা আগে আসবে, হটা পরে যাবে, ব্রহ্ম, ব্রহ্ম হান্ড, ব্রহ্ম হান, এখানে ছিল মূর্ধন্য ড ফলা, মূর্ধন্য ড ছিল, নটা আলাদা করে নিয়েছিলাম এবং দন্তন্য লিখে দাও, ব্রহ্মাণ্ড যেহেতু যুক্ত অবস্থায় ছিল শেষেরটা ওকার হবে, ব্রহ্মাণ্ড। তো শিক্ষার্থীবৃন্দ, আমি ঢাকা কলেজ এবং ভিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে যে ৮-১৬টি শব্দ দুটি কলেজের পরীক্ষায় এসেছিল, সেই ১৬টি শব্দ সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উচ্চারণটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি সকলের কাজে লাগবে এবং এটা সবার নিজস্ব টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারি, যার কারণে পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে আলোচনা করব বা ক্লাসে পড়াশোনা করবে তোমরা, তখন এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ফলপ্রসূ হবে আশা করি। তো উচ্চারণ নিয়ে যে খুব বেশি ক্লাস অনলাইনে হয় তেমনটা পাওয়া যায় না, তবে আমি চেষ্টা করছি অনেকগুলো ক্লাস বেসিক থেকে শুরু করে বোর্ড পরীক্ষা 2024 সালে যা এসেছিল সেগুলো সলভ করে দেখেছি, এবং নির্বাচনী পরীক্ষা 2025 বিভিন্ন কলেজে, সরকারি বেসরকারি কলেজে যে বিষয়গুলো নিয়ে চলে এসেছে, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতে করব। আশা করি একটি ক্লাস যদি ভালো লাগে তাহলে অপর ক্লাসটি দেখতেও ভালো লাগবে, তো নিজে দেখবে, অপরকে উৎসাহিত করব, তার মাধ্যমে এই ক্লাসটি সারা বাংলাদেশে সকলের কাছে পৌঁছে যাবে এবং এর সুফল সবাই ভোগ করতে হবে। সবাইকে শুভ রাত্রি এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।